আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের কুইক বুকস এর ফার্স্ট ক্লাস করব। তো এই ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিনিশ কোম্পানি সেটিং, কিভাবে কোম্পানি একটা সেট আপ করতে হয়, কিভাবে প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড করতে হয়, সেল সেটিংস নিয়ে আলোচনা করব, এক্সপেন্স সেটিং নিয়ে আলোচনা করব, টাইম এন্ড অ্যাডভান্স সেটিংস নিয়ে আলোচনা করব, কিভাবে ইনভয়েস কাস্টমাইজ করতে হয়, কিভাবে ট্যাক্স সেটিংস করতে হয়, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এই রিলেটেড ফাইল আমি আপনাদেরকে অলরেডি আপনাদের গ্রুপে দিয়ে দিছি। এই রিলেটেড ফাইল আপনাদের কি কি অ্যাসাইনমেন্ট করতে হবে সেটাও দিয়ে দিছি। আর অ্যাসাইনমেন্ট করে বলতে হবে না, আগে বলে দিচ্ছি, এখনো বলে দিচ্ছি। এখানে আমি একটা টাইম দিয়ে দিছি, কয় তারিখ কয়টা পর্যন্ত আপনাদের সময় সেটা আমি বলে দিছি। বৃহস্পতিবার রাত 10টা পর্যন্ত সময়। এর মধ্যে যারা যাদের সুবিধাজনক অনুযায়ী টাইম অনুযায়ী আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিবেন। আর এই যে আপনাদের ফাইল যেটা গুগল ড্রাইভ আপনারা যেটা দেখে কাজ করবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিছি। ওকে, তো আজকে আমরা দেখবো বেসিক্যালি কিভাবে কোম্পানি সেটিংস থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। ওকে, গতদিন আমরা শুধু কোম্পানিটা ক্রিয়েট করছিলাম। তো কোম্পানিটা ক্রিয়েট করার পরে কিছু জিনিস আমাদের বেসিক একটু হালকা ধারণা দিব, বাকিটা পরবর্তী আলোচনা করব। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা ক্লায়েন্ট মেনটেন করে তার প্রতিষ্ঠানের হিসাব রাখার জন্য। দেখেন বাম পাশে ব্ল্যাক ব্যানার আছে, যেটা কুইক বুকস এর ভাষায় বলা নেভিগেশন প্যানেল। নেভিগেশন প্যানেল, ব্ল্যাক ব্যানার, যেটা ক্লায়েন্টের জন্য থাকে। আর আমরা যারা অ্যাকাউন্টেন্ট হিসেবে করব, আমাদের যখন আমরা ফ্রি ট্রায়াল ভার্সন ছাড়াও আমরা অ্যাকাউন্টেন্ট ভার্সন একটা ওপেন করব, যেখানে আমাদের প্রো অ্যাডভাইজারি এক্সাম দিতে হয় বা যেখানে আমরা সকল ধরনের ক্লায়েন্টকে হ্যান্ডেল করব। সেইখানে নেভিগেশন প্যানেলটা হবে হোয়াইট ব্যানার। তারপর এখানে দেখেন প্লাস নিউ আইকন। প্লাস নিউ আইকনটা হচ্ছে এটা আপনার কুইক ক্রিয়েট, মানে যেখান থেকে সহজে আমরা অনেক কিছু অ্যাক্সেস করতে পারি, সেটা হচ্ছে প্লাস নিউ আইকন। তারপর এখানে আপনার প্রতিষ্ঠানের লোগো থাকবে, তারপর এখানে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে। তারপর এটা হচ্ছে আমরা এখন আসি হচ্ছে ড্যাশবোর্ডে, এই যে দেখেন ড্যাশবোর্ডে, এখানে আমরা ড্যাশবোর্ডে আছি। আর উপরে এটা হচ্ছে আমাদের সার্চ বার, যদি কোনো ট্রানজেকশন, কোনো রিপোর্ট বা যে কোনো ধরনের হেল্প আপনি যদি চান আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। এটা তাদের এক্সপার্টিজের জন্য অপশন আছে, হেল্প অপশন। এখানে 9 ডটস, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপসটাকে ইন্টিগ্রেশন করতে পারবেন। এটা হচ্ছে নোটিফিকেশন, যেখান থেকে নোটিফিকেশন পাওয়া যায়। তারপরে হচ্ছে কুইকবুকস থেকে এটা হচ্ছে টাস্ক বার। এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, হচ্ছে সেটা হচ্ছে গিয়ার আইকন। এই গিয়ার আইকনটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমাদের কুইকবুকস প্যানেলে সব থেকে গুরুত্বপূর্ণ সেটিংস। তারপরে হচ্ছে আপনার ডান পাশে আপনারা যে ইমেল আইডি দিয়ে আপনাদের ইনটুইট অ্যাকাউন্ট ওপেন করছেন তার নামের যে কোনো একটা অক্ষর তারা এখানে দেখাবে, ঠিক আছে। আর এই নেভিগেশন প্যানেল থেকে অনেক কিছু জানার আছে। আমাদের মূল কাজটা হচ্ছে দুই জায়গায়, একটা হচ্ছে আমাদের নেভিগেশন প্যানেল, আর একটা হচ্ছে আমাদের গিয়ার আইকন। এই দুটো জায়গা হচ্ছে আমাদের মূল কাজ। তো আজকে আমরা বেসিক্যালি দেখার চেষ্টা করব হচ্ছে আমাদের গিয়ার আইকনটা। এখন গিয়ার আইকনের মধ্যে কি কি অপশন আছে আমরা একটু বোঝার চেষ্টা করি। গিয়ার আইকনের মধ্যে প্রথমটা হচ্ছে ইওর কোম্পানি, তারপর হচ্ছে লিস্ট, এরপরে হচ্ছে টুলস, এরপরে হচ্ছে প্রোফাইল অপশন। তো এইখানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে সেটিংসটা, একজন ক্লায়েন্ট নতুন ভাবে যখন সে কুইক বুকস এর অ্যাকাউন্ট সেট আপ করে তখন তাদের যে কাজটা করতে সেটা হচ্ছে অ্যাকাউন্টস এন্ড সেটিংস। তো এই অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর কাজটাই কি করতে হবে আজকে আমরা দেখবো, যে প্রত্যেকটা সেটিংস আমাদের কিভাবে করা হয়। তারপরে এর আন্ডারে আছে ম্যানেজ ইউজার্স, কিভাবে ইউজার্স ম্যানেজ করতে হয়, কাস্টম ফর্ম স্টাইল কিভাবে চেঞ্জ করতে হয় কিছু জিনিসের, তারপর কিছু চার্ট অফ অ্যাকাউন্ট, তারপর অ্যাডিশনাল ইনফরমেশন। তারপর লিস্টের আন্ডারে হচ্ছে অল লিস্ট, প্রোডাক্ট এন্ড সার্ভিস, রিকারিং ট্রানজেকশন, অ্যাটাচমেন্ট, কাস্টম ফিল্ড, রুলস। তারপর টুলস এর আন্ডারে কিছু ইম্পোর্ট করতে হবে ডাটা, কিছু এক্সপোর্ট করার জন্য থাকবে, রিকনসিলেশনের জন্য থাকবে, কিছু বাজেটিং এর জন্য অপশন আছে। অডিট লগ, অডিট লগটা যেটা আমরা সবাই মোটামুটি জানি, এটা বলা হয় হিস্ট্রি। হিস্ট্রি কেন? কারণ আপনার এটা অ্যাকাউন্টিং সফটওয়্যারে কে কখন কিভাবে কাজ করবে বা আপনার ক্লায়েন্ট কিভাবে কাজ করতেছে এই সংক্রান্ত ডিটেলস গুলো আপনি দেখতে পাবেন হচ্ছে অডিট লগে। তারপর হচ্ছে প্রোফাইলের আন্ডারে সাবস্ক্রিপশন এন্ড বিলিং। আমরা এখন ব্যবহার করতেছি প্লাস অপশন। প্লাস ছাড়াও অন্যান্য অপশনে যদি যেতে হয় বা অন্যান্য সাবস্ক্রিপশন যদি কিনতে হয়, যেমন অ্যাডভান্স আছে, এসেনশিয়াল আছে, সিম্পল স্টার্ট আছে,
এই সংক্রান্ত জিনিসগুলা আমরা খুঁজে পাবো হচ্ছে সাবস্ক্রিপশন এন্ড বিলিং এ। তারপর নতুন কোনো জিনিস আসলে সেখানে পাবো ফিডব্যাক, প্রাইভেসি, তারপরে সুইচ কোম্পানি। আপনাদের যখন 30 দিন শেষ হয়ে যাবে এই ট্রায়াল ভার্সনে, তখন আবার নতুন করে কোম্পানি ক্রিয়েট করতে হবে। এখন কোম্পানি তখন থাকবে একের অধিক। তখন আপনি এই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাওয়ার জন্য সুইচ কোম্পানি অপশনটা ব্যবহার করতে পারেন। তো এটা গেল হচ্ছে আমার গিয়ার আইকনের একেবারে বেসিক ধারণা। তারপরে আসেন নেভিগেশন প্যানেল থেকে আমরা দেখি প্রথমে হচ্ছে বুকমার্ক। বুকমার্ক মানে কি? আমরা তো সবাই মোটামুটি যারা গুগল ইউজ করি, গুগলের উপরের দিকে দেখেন একটা বুকমার্কের মতো কি একটা লাইন থাকে, গ্যাপ থাকে, তাই না? আমাদের যে কাজগুলা সেটা যাতে আমরা সহজে রিচ আউট করতে পারি সেজন্য থাকে। ঠিক এখানে কুইক বুকসেও একটা বুকমার্ক আপনি চাইলে এখান থেকে এডিট অপশনে গিয়েও আপনি চেঞ্জ করতে পারেন। আপনার কি কি জিনিস বুকমার্কের প্রয়োজন, মানে অপশনে গিয়ে না খুঁজে সরাসরি আপনি এখান থেকে বের করতে পারবেন। তারপর আসেন ড্যাশবোর্ডে তো আমরা আসি। তারপর টাস্ক, এরপর ট্রানজেকশন। ট্রানজেকশনের আন্ডারে বেসিক্যালি আমাদের ব্যাংক রিলেটেড কাজগুলো সব থেকে বেশি হবে। ব্যাংক রিলেটেড কাজ যেমন ব্যাংক ট্রানজেকশন, রিকনসিলিয়েশন, ব্যাংকের রুল করা। তারপর চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্ট মানে হইতেছে লেজার অ্যাকাউন্ট, যেটা আমরা বর্তমানে ব্যবহার করে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানের লেজার হেড। ঠিক আছে, সেই লেজার হেড গুলা। তারপর রিকারিং ট্রানজেকশন। রিকারিং ট্রানজেকশন জিনিসগুলো কি? যেই ট্রানজেকশন গুলো রিপিটেডলি ঘটবে, রিপিটেডলি যে ট্রানজেকশন গুলো ঘটবে। তারপরে আসেন সেলস এর আন্ডারে আমরা কি কি জিনিস দেখতে পাবো? ওভারভিউ, অল সেলস, ইনভয়েস, এস্টিমেট, কাস্টমার, প্রোডাক্ট এন্ড সার্ভিস। আরো অনেক কিছু দেখতে পাবো। তারপরে এক্সপেন্স সেন্টার আছে। এক্সপেন্স সেন্টারে গেলে এক্সপেন্স, বিল, পারচেজ অর্ডার, সাপ্লাই রিলেটেড ইনফরমেশন দেখতে পাবো। এগুলো কিভাবে কাজ করতে সেগুলো দেখবো। তারপর কাস্টমার লিড। তারপরে হচ্ছে রিপোর্ট সেকশন। রিপোর্ট সেকশনে আবার 3 ধরনের রিপোর্ট দেখা যায়: স্ট্যান্ডার্ড রিপোর্ট, কাস্টম রিপোর্ট, ম্যানেজমেন্ট রিপোর্ট। স্ট্যান্ডার্ড রিপোর্ট হচ্ছে যেগুলা বাই ডিফল্ট কাজ করার সাথে সাথে কুইক বুক সেগুলো রেডি করে ফেলে। কাস্টম রিপোর্ট হচ্ছে যদি আপনি আপনার প্রতিষ্ঠানের প্রয়োজনে কিছু রিপোর্ট তৈরি করেন। হ্যাঁ। তারপরে হচ্ছে ম্যানেজমেন্টের জন্য যদি কোনো রিপোর্টের প্রয়োজন পড়ে। তারপরে হচ্ছে এমপ্লয়ি রিলেটেড কোনো কাজ করলে এখানে আমরা করতে পারবো। এরপরে প্রজেক্ট, বাজেট রিলেটেড কাজ, ট্যাক্স, মাই অ্যাকাউন্টেন্ট অপশন, এরপরে হচ্ছে কিছু অ্যাপস এর ইন্টিগ্রেশন। এটা হচ্ছে আমার নেভিগেশন প্যানেলের একটা সামারি। তারপরে প্লাস নিউর আন্ডারে গেলে আমরা এখানে 4টা প্যাটার্নের কাজ তারা আমাদেরকে দিয়ে করাতে পারবে বা আমরা করতে পারবো। সেটা হচ্ছে প্রথমে কাস্টমার রিলেটেড কাজ, তারপরে হচ্ছে সাপ্লাই রিলেটেড কাজ, আমার প্রতিষ্ঠানে যদি কোনো কর্মচারী থাকে, একটা টিম থাকে, সেই টিমের কাজ, দেন হচ্ছে আদার রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। তো আজকে আমরা দেখবো হচ্ছে গিয়ার আইকন থেকে চলে যাব অ্যাকাউন্টস এন্ড সেটিংস অপশনে। একটা ক্লায়েন্ট যখন নতুন ভাবে কোনো কোম্পানি সেট আপ করে বা কেউ যদি অন্য কোনো সফটওয়্যার থেকে কুইক বুকস অনলাইনে আসতে চায়, তাকে কিছু সেটিংস করে নিতে হয়। সেই সেটিংস গুলাই আজকে আমরা দেখার চেষ্টা করব। গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এ চলে আসলাম। সেখানে কয়েকটা মূল হেড কোম্পানি আছে: ইউজেস, সেলস, এক্সপেন্স, টাইম এবং অ্যাডভান্স। এই কয়টা মূল হেডের আন্ডারে কিছু অপশন আমাকে কাজ করতে হবে। তো কোম্পানি নেম, প্রথমে যদি আমি আসি, ডান পাশে দেখেন পেন্সিল আইকন আছে। পেন্সিল আইকনে ক্লিক করলেই প্রথমে তারা বলতেছে কোম্পানি লোগো, কোম্পানি নেম, লিগ্যাল নেম, তারপরে ভ্যাট নাম্বার। আমি আপনাদের সাথে যে ফাইলটা শেয়ার করে দিছি অলরেডি গুগল ড্রাইভে, তো এইখানে প্রথমে দেখবেন যে আপনাদের অ্যালার্গেন ডাটাবেজ নামে একটা ফোল্ডার আছে। সেই অ্যালার্গেন ডাটাবেজের মধ্যে অ্যালার্গেনের ডিটেল জিনিসগুলো দেওয়া আছে। তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রি দেওয়া আছে, লোকেশন, তারপরে হচ্ছে ফার্স্ট ওয়ার্ক উইক, ফার্স্ট মান্থ অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার, টেলিফোন, ইমেল, ওয়েবসাইট। তারপরে কোম্পানি সেট আপের জন্য কিছু ট্যাক্সের কথা বলছি। তারপরে কিছু এক্সট্রা কিছু ইনফরমেশন দিয়ে দিছি এবং নিচে হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস গুলো আমি দিয়ে দিছি, যে যে চার্ট অফ অ্যাকাউন্টস এর প্রয়োজন। ওকে, তাহলে আসেন আমরা তাহলে সর্বপ্রথম আমরা কি করব, লোগোটা সেট আপ করবো। আপনাদের যে ফোল্ডারটা দিছি সেই ফোল্ডারের মধ্যে একটা জায়গায় দেখবেন লোগো দেওয়া আছে। আর আরেকটা জিনিস বলে নিই, এইখানে অনেক ইনফরমেশন আছে, যেহেতু আহ, আমি কিছু ইনফরমেশনে চেঞ্জ করে দিছি, কারণ একেবারে পূর্ণাঙ্গ ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন না। আচ্ছা, তাহলে লোগোটা প্রথমে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিয়ে কোম্পানির লোগোর এখানে দেখেন প্লাস আইকন আছে। প্লাস আইকনে ক্লিক করলেই এখানে আপনার লোগোর জন্য অপশন চলে আসবে। প্লাস দিয়ে লোগো দিতে হবে। তারপর এই যে অ্যালার্গেন লোগোটাকে আপনি ডাউনলোড করে এখানে দিয়ে দিবেন।
আর অনেক সময় কুইক বুকসে কাজ করতে গেলে অনেক ধরনের প্রবলেম দেখা যায় বা অনেক ধরনের প্রবলেমের সৃষ্টি হয়। আসলে এগুলা কিছুই না, এগুলা বেসিক্যালি আমরা যে নেটওয়ার্ক গুলা ব্যবহার করি, শেয়ারিং নেটওয়ার্ক, সেজন্য আমাদের এই প্রবলেম গুলো আসলে দেখা দেয়। তো আসলে এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। তাহলে আমি লোগোটাকে সেট করে দিলাম, এই যে দেখেন একবার নেয় নেই, কয়েকবার চলে আসছে। তারপরে কোম্পানি নেম, আপনারা আপনাদের নাম, আমি কি বলছি, অ্যালার্গেন দিয়ে আপনারা আপনাদের নাম দিবেন যাতে বুঝতে পারি এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তারপর লিগ্যাল নেমটা আমরা চেঞ্জ করে দিব, লিগ্যাল নেমটা আমরা অ্যালার্গেন দিয়ে রাখলাম। কোম্পানি নেমটা হচ্ছে যেটা সেলস রিলেটেড ফর্ম এবং পারচেজ রিলেটেড ফর্মে দেখা যাবে, আর লিগ্যাল নেমটা হচ্ছে যেটা ট্যাক্স রিলেটেড, যখন সে ট্যাক্স দিতে যাবে তখন ট্যাক্সের ইনফরমেশনটা দেখা যাবে। আর ভ্যাট নাম্বারটা সেট করতে পারবো না, কারণ এটা আসবে না। কেন আসবে না? কারণ হইতেছে আমরা এটা কি নাম্বার চেঞ্জ করে দিছি, কারণ এটা যখন আমি এখানে দিয়ে দিব তখন অনলাইনে সাথে সে কি কানেক্ট করে ফেলবে, তো এটা আসার পসিবিলিটি নাই। তারপর কোম্পানি টাইপ যেভাবে আছে পার্টনারশিপ, আমরা গতদিন যেভাবে ক্রিয়েট করছিলাম, এবং মেডিকেল হেলথ কেয়ার কমিউনিটি সার্ভিস, এই যে কোম্পানির ইনফরমেশনের মধ্যে সবই দেওয়া আছে। এই যে তার ইন্ডাস্ট্রি কি নিয়ে সে কাজ করে, তারপরে যে সে কোন ধরনের প্রতিষ্ঠান, পার্টনারশিপ কিনা, এই যে এখানে লেখা আছে, আপনারা দেখে নিন। তারপরে কন্টাক্ট ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশনে যাব, সেখান থেকে কোম্পানি ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। তাহলে আসেন আমরা ইমেল অ্যাড্রেসটা নিয়ে দিই। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপরে বলতেছে কাস্টমার ফেসিং ইমেল, বাইরের দেশে ইমেল বেসিক্যালি দুইটা। একটা হচ্ছে যে ইমেলটা আপনি এখানে দিবেন সেটা হচ্ছে কুইক বুকস আপনার সাথে কানেক্ট করবে। আরেকটা হচ্ছে কাস্টমার ফেসিং ইমেল, এটা দেওয়ার অর্থ হচ্ছে আপনার যে কাস্টমার আছে তাদের সাথে আপনি কোন ইমেল আইডিতে কন্ট্যাক্ট করেন, সেটা আপনি এখানে দিতে পারেন। যদি দুটোই সেম থাকে তাহলে সেম অ্যাজ দিয়ে দিতে হবে। তারপরে ফোন নাম্বার, ফোন নাম্বার ইউএস এর ফোন নাম্বারটা। তারপরে এরপর আসেন ওয়েবসাইট কোম্পানির, দিয়ে আমরা সেভ করে দিব। তারপরে আসেন কোম্পানির অ্যাড্রেস, দেখি আমাদের অ্যাড্রেস নেয় কিনা। এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে রাখছি, ইউএসএ এবং ইউকে দুইটারই অ্যাড্রেস দিয়ে রাখছি। পোস্টাল কোডটা নিয়ে নিই। সিটিটা নিয়ে নিলাম, নাকি নেই? হ্যাঁ নিয়ে নিছে। আচ্ছা, অনেক সময় অ্যাড্রেস নিতে তারা ঝামেলাও করতে পারে, ঠিক আছে? তো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। আমি অ্যাড্রেসটা, আর এখানে অ্যাড্রেসটা হচ্ছে তিনটা অ্যাড্রেস, দেখেন কোম্পানি অ্যাড্রেস একটা, তারপরে হচ্ছে কাস্টমার ফেসিং অ্যাড্রেস একটা, লিগ্যাল অ্যাড্রেস একটা। তাহলে তিনটার মধ্যে ডিফারেন্সটা কি? লিগ্যাল অ্যাড্রেস যেটা ট্যাক্স ফাইলের মধ্যে দেওয়া থাকে, আর কাস্টমার ফেসিং অ্যাড্রেসটা যেটা, সেটা কি কাস্টমারদের সাথে কন্ট্যাক্ট করার জন্য অথবা কোনো পেমেন্ট পাঠানোর জন্য সেটা এই অ্যাড্রেসটা ব্যবহার করে। আরেকটা হচ্ছে কোম্পানি অ্যাড্রেস, যেটা দিয়ে কোম্পানি কুইক বুকসের সাবস্ক্রিপশন পারচেজ করে, ঠিক আছে? বা কোথাও কোনো জিনিস কেনার জন্য সে এই অ্যাড্রেসটাকে প্রাইমারি অ্যাড্রেস হিসেবে সে শো করে। তাহলে অ্যাড্রেসটা হচ্ছে তিনটা, যদি তিনটাই সেম থাকে তাহলে সেম এজ দিয়ে চলে যাবেন। আর আমার এখানে কিছু করার নাই। তাহলে কোম্পানির আন্ডারে কি কি আমরা কাজ করলাম একটু সামারি করি। একটা লোগো দিলাম, কোম্পানি নেম দিলাম, লিগ্যাল নেম দিলাম, কোম্পানি টাইপ যেটা আমরা গতদিন কোম্পানি ক্রিয়েট করার সময় দিয়েছিলাম পার্টনারশিপ মেডিকেল রিলেটেড, আর এখন কোম্পানির ইমেল অ্যাড্রেসটা দিলাম, ফোন নাম্বার, ওয়েবসাইট এবং তার অ্যাড্রেসটা দিলাম। ওকে, এরপর ডান দেন। আবার চলে যান গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস অপশনে, তার আন্ডারে ইউজেস অপশনে যদি চলে যাই, ইউজেস এখানে আপনার কোনো কাজ করতে হবে না। এখানে বলতেছে যে আপনি যে প্লাস অপশনটা ব্যবহার করতেছেন, এটার যে বৈশিষ্ট্য আপনাদের পড়তে বলছিলাম, সেখানে 5 জন প্লাস ব্যবহারকারী হইতেছে, 5 জন ব্যবহার করতে পারে, তার মধ্যে আমি একজন ব্যবহার করতেছি, এই জন্য 1 of 5 দেখাইতেছে। আর চার্ট অফ অ্যাকাউন্ট,
250টা, সর্বোচ্চ 250টা ইউজ করতে পারবেন প্লাসের ক্ষেত্রে। এখন ব্যবহৃত আছে হচ্ছে 64টা অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমার এখানে কোনো কাজ নাই। এরপরে সেলস সেন্টারে চলে যাব। এখানে আমার বেশ কিছু কাজ আছে। সেলস, তাই প্রথমে আসেন সেলস ফ্রম কন্টেন্ট। এখানে আমাকে বলতেছে প্রেফার্ড ইনভয়েস টার্ম। যখন কোনো বাকিতে বিক্রি হয়, অন ক্রেডিটে যখন সেলস হয়, তখন কিন্তু একটা শর্ত দেওয়া থাকে, যে শর্তটা হচ্ছে 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% বার্তা পাবে, তাই না? 2/10 নেট 30 দেওয়া থাকে, নেট 20 দেওয়া থাকে। এখন এই যে শর্তটা আপনি চাইলে 30 দিন রাখতে পারেন, এখান থেকে আপনি চেঞ্জও করে দিতে পারেন। এই যে অ্যাড নিউতে চলে গেলেই আপনার কি, ধরেন নেট 20 ডেজ দিলাম, নেট 20 ডেজ, তাহলে এখানে ডেজ এর কলামে 20 লিখবো, দিয়ে সেভ করে দেব। দেখেন নেট 20 চলে আসে। এখন এইখানে দেওয়াটা ম্যান্ডেটরি না, এটা হচ্ছে বাই ডিফল্ট। আপনি পরবর্তীতে সেলস রিলেটেড ফর্মের সময় সেটা গিয়ে চেঞ্জ করে দিতে পারবেন। তারপর প্রেফার ডেলিভারি মেথড, আপাতত পক্ষে নাম থাকবে, আপনার যেভাবে প্রয়োজন পরবর্তীতে আপনি করতে পারবেন। আর আগে বলে দিচ্ছি, কিছু অপশন আমি ইচ্ছাকৃতভাবে এখন অফ রাখবো, যখন কাজ করতে যাব সেটার ইম্প্যাক্টটা দেখানোর জন্য। যদি সব অন করে দিই, তাহলে পরবর্তীতে ইম্প্যাক্ট দেখতে পাবো না আমরা। তারপরে আসেন কাস্টমার ট্রানজেকশন নাম্বার, অবশ্যই নাম্বারের প্রয়োজন আছে, ট্রানজেকশনের নাম্বার এটা অন থাকবে, সার্ভিস ডেট অন থাকবে, ডিসকাউন্ট এবং ডিপোজিট অবশ্যই কি, আপনারা যখন কোনো সেলস রিলেটেড ফর্ম করেন বা কারো কাছ থেকে কাউকে কোনো জিনিস যখন বিক্রি করবেন, তখন অবশ্যই সেখানে দুইটা কলাম থাকাটা জরুরি। একটা হইতেছে ডিসকাউন্ট, একটা হচ্ছে কি ডিপোজিট, তাই না? তাকে আপনি ডিসকাউন্ট দিতে পারেন অথবা নাও দিতে পারেন, কিন্তু ডিসকাউন্টের কলামটা থাকে, তাই না? তারপর ডিপোজিট, ডিপোজিট হইতেছে ধরেন অনেক বড় অঙ্কের অ্যামাউন্ট, সে কিছু কে অগ্রিম টাকা দিয়ে যেতে পারে ডিপোজিট আকারে, যেটা বাকি টাকা কি করবে, মালটা ডেলিভারি হওয়ার সময় বা ডেলিভারি হওয়ার পরে আপনাকে সে পরিশোধ করবে। তো এই দুইটা কলম আপনার অবশ্যই লাগবে, ডিসকাউন্ট এবং ডিপোজিট। ট্যাগ আপাতত পক্ষে অফ থাকবে। তারপরে আসেন ইনভয়েস পেমেন্ট, এটার কোনো কাজ নাই। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে চলে যাব। শো প্রোডাক্ট অবলিক সার্ভিস কলাম অন সেলস ফর্ম, মানে সেলস রিলেটেড ফর্মের মধ্যে প্রোডাক্ট এবং সার্ভিস নামক একটা কলাম থাকবে, এটা অন হবে। শো এসকেইউ নাম্বার, এটা কেউ বলতে পারবেন এসকেইউ ফুল মিনিং? এসকেইউ, এসকেইউ, এসকেইউ এর ফুল ফুল ফর্ম, হ্যাঁ কেউ পারবেন না? স্টক কিপিং ইউনিট, জি, স্টক কিপিং ইউনিট। আপনি যখন কোনো সুপার শপ থেকে তো আপনারা কিনছেন, যে কোনো জিনিসই কিনছেন কম বেশি হোক, তাই না? একটা চকলেট হইলেও কিনছেন, একটা পেন্সিল হইলেও কিনছেন। তো বের হওয়ার সময় তারা কি করে, বের হওয়ার সময় তারা কি করে, আপনি যখন প্রোডাক্টটা নিয়ে আসেন, বিল পেমেন্টের সময় তারা কি করে, একটা স্ক্যানার স্ক্যান করে না? এখন স্ক্যানার স্ক্যান করার এখানে দুইটা কাজ হয়, একটা হচ্ছে আপনার বিলের অ্যামাউন্টটা শো করা, আরেকটা তার পাশাপাশি হচ্ছে তার এগেনিস্টে স্টকটা কত কমছে না বাড়ছে সেটাকে ক্যালকুলেশন করা। ঠিক আছে, তো এসকেইউ কলামটা আমরা চাই, এটা আপাতত থাকবে। তারপরে টার্ন অন প্রাইস রুলস, ঠিক আছে, আচ্ছা প্রাইস রুল আপাতত বর্তমান থাকবে। ট্র্যাক কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস রেট, আমরা অবশ্যই প্রোডাক্ট এবং সার্ভিস সেল করব বা কিনবো, তাই না? তো এই যে কিনা এবং বিক্রি, অবশ্যই আমার স্টকে কত প্রোডাক্ট আছে, তার রেট কত আছে, এবং সেটার কত আছে সেই সংক্রান্ত বিস্তারিত জিনিস আমার দেখতে প্রয়োজন পড়বে। তাহলে আমরা ট্র্যাক কোয়ান্টিটি আর প্রাইস রেট দিয়ে দিব। ঠিক আছে, এটা অন থাকবে। তারপরে ট্র্যাক ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যান্ড, আমার হাতে কত মজুদ পণ্য আছে সেটাও আমার জানার প্রয়োজন আছে, তো আমি এটা অন করে রাখবো, দিয়ে সেভ করব। এরপর আসেন প্রোগ্রেস ইনভয়েসিং, এটা আমি এখন অন করব না, অফ থাকবে। জাস্ট একটু ধারণা দিব, সেটা হচ্ছে এখানে বলাই আছে প্রোগ্রেস ইনভয়েসিং এর ক্ষেত্রে ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েস ফ্রম এ সিঙ্গেল এস্টিমেট, মানে একটা এস্টিমেট থেকে যদি অনেকগুলো ইনভয়েস হয় সেক্ষেত্রে আমার এই অপশনটা আসবে। তো আপাতত পক্ষে এটা অফ থাকুক। তারপর মেসেজে কোনো কিছু চেঞ্জ দরকার নাই। রিমাইন্ডার, এখন রিমাইন্ডার, রিমাইন্ডার জিনিসটা কি, আমরা মোবাইলে ঘুম থেকে ওঠার জন্য কি অ্যালার্ম ব্যবহার করি, তাই না? আমাদের এই কয়টা বাজে ঘুম থেকে উঠতে হবে বা এই কয়টা বাজে আমাদের কাজে যেতে হবে, এই যে রিমাইন্ডার সেট করা,
রিমাইন্ডার আপনি কেন সেট করতে পারেন? আপনার কাস্টমারের জন্য সে রিমাইন্ডারটা সেট এই জন্য করে দিতে পারেন, সে যখন টাকা পরিশোধ করবে বা আমার কাছে কোনো প্রোডাক্ট সে কিনবে, তখন ডিউ ডেট হওয়ার আগেই তাকে একটা রিমাইন্ডার চলে যাবে যে হ্যাঁ আপনার টাকা পরিশোধের সময় খুবই সন্নিকটে। তারপর আরেকটা রিমাইন্ডার দিতে পারেন ডিউ ডেটে, মানে ওই দিনে আরেকটা রিমাইন্ডার সেট করে দিতে পারেন, আরেকটা দিতে পারেন ডিউ ডেটের পরে গিয়ে। ঠিক আছে, তিনটা রিমাইন্ডার সেট করা যায়। দেখেন এখানে আমি যদি অপশনটাকে অন করি রিমাইন্ডার ওয়ান, দেখেন আমি এটাকে যদি অন করি তাহলে এখানে বলতেছে 3। আপনি চাইলে আপনি আপনার মতো করে চেঞ্জ করে দেন যে 2 ডেজ, 2 ডেজ বিফোর ডিউ ডেট, মানে 2 দিন আগে, ডিউ ডেট হওয়ার 2 দিন আগে কাস্টমারকে কি যাবে, একটা মেসেজ যাবে ইমেল। এই যে ইমেলটা কি হবে, এই যে এখান থেকে লেখা আছে। আপনি চাইলে আপনার মেসেজটা আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে আপনি লিখতেও পারেন, ডিলিটও করে নিজের মতো করে নিতে পারেন। তারপরে আরেকটা রিমাইন্ডার সেট করা যায়, সেটা কি ডিউ ডেটের সময়, তাই না? এই যে অন ডিউ ডেট, আপনার ওই ডিউ ডেটের সময়ও একটা রিমাইন্ডার আপনার কাস্টমারের কাছে চলে যাবে। এই যে কি মেসেজ যাবে সেটা এখানে নিচে দেওয়া আছে। আরেকটা হচ্ছে ডিউ ডেটের পরে, সেটা কি ডিউ ডেটের পরে। এখন ডিউ ডেটের পরে আপনি তাকে 5 দিন পরে মেসেজটা দিতে যাচ্ছেন, এই যে 5 ডেজ আফটার ডিউ ডেট। 5 দিন পরে, ডিউ ডেটে 5 দিন পরে তার কাছে মেসেজটা যাবে। যদি সে টাকা পরিশোধ না করে, করলে তার কোনো সমস্যা নাই, করলে তার এগুলোর প্রয়োজন নাই তার জন্য। যে না করবে তার জন্য অপশন গুলো প্রযোজ্য হবে। তো আপাতত পক্ষে অফ থাকবে। তারপর এখানে কুইক বুকস থেকে কিছু সার্ভে চাইছে, এটা সার্ভেরও এখন করার দরকার নেই, এটা যেভাবে আছে ওইভাবে থাকে। অনলাইন ডেলিভারিও যা আছে তাই, স্টেটমেন্ট অন আছে। আচ্ছা, তো এখন আমি একটু যে সামারি করি সেলস এর। এখানে আমরা কি কি করলাম, সেলস সেলস ফ্রম কন্টেন্ট থেকে একটা শর্তটাকে আমরা সেট করে দিলাম বাই ডিফল্ট। তারপরে কি ডিসকাউন্ট, ডিপোজিট, সার্ভিস ডেট এগুলাকে আমরা অপশন অন করে দিলাম। প্রোডাক্ট এন্ড সার্ভিসের মধ্যে আমরা এসকেইউ কলাম, তারপর কোয়ান্টিটি, প্রাইস রেট এবং কোয়ান্টিটি অন হ্যান্ড এই সবগুলাকে আমরা অন করে দিব। প্রোগ্রেস ইনভয়েসিং আপাতত অফ থাকবে। তারপরে হচ্ছে রিমাইন্ডারও অফ থাকবে। আর স্টেটমেন্টটা হচ্ছে অন। স্টেটমেন্টটা আমাদের কাস্টমারদের সাথে যখন আমরা ট্রানজেকশন বা লেনদেন গুলো করব, তখন দেখা যাবে যে আমাদের স্টেটমেন্টের প্রয়োজন পড়তে পারে। তো সেক্ষেত্রে আমরা এটাকে অন রাখবো। এরপরে আমরা চলে যাব এক্সপেন্স সেন্টারে। এতক্ষণ সেলস সেন্টারে ছিলাম, এখন চলে যাব এক্সপেন্স সেন্টারে। সেখানে এক্সপেন্স রিলেটেড কাজ আমাকে কিছু সেট আপ করতে হবে। তাহলে প্রথমে বলছে বিলস অ্যান্ড এক্সপেন্স, শো আইটেম টেবিল অন এক্সপেন্স অ্যান্ড পারচেস ফর্ম। আইটেম টেবিল মানে আপনি কি কি জিনিস পারচেস করতেছেন সেই সংক্রান্ত জিনিসগুলা অবশ্যই আপনার আইটেম টেবিল আকারে শো করবে। তারপরে শো ট্যাগ ফিল্ড অন এক্সপেন্স অ্যান্ড পারচেস ফর্ম, এটা অফ থাকবে। ট্র্যাক এক্সপেন্স অ্যান্ড আইটেম বাই কাস্টমার, আপনি কাস্টমারের কাছ থেকে কি কি জিনিস কিনতেছেন তাকে ট্র্যাক করতে চাচ্ছেন, অবশ্যই অপশনটা অন থাকবে। আর এই অপশনটা এখন ইচ্ছাকৃতভাবে আমি অন করব না, মেক এক্সপেন্স আইটেম আর বিলেবল, এটা আমি এখন অন করব না। আপনারা এরকম ঘটনা কি আপনাদের সাথে ঘটছে বা প্র্যাকটিক্যাল লাইফে আপনারা কি দেখছেন যে কোন একটা জিনিস কারো কাছ থেকে কিনছেন 10 টাকা করে, সেম এট দ্য সেম টাইম বা হতে পারে এর পরবর্তীতেও অন্য কোনো কাস্টমারকে সেটাকে আপনি বেশি দামে বিক্রি করতেছেন? এরকম কি ঘটছে আপনাদের জীবনে? হ্যাঁ, ধরেন আপনাকে আপনি একজন দোকানদার, আপনাকে আমি বললাম যে ভাই আমার বসুন্ধরা খাতা লাগবে। ঠিক আছে, এখন আপনি বসুন্ধরা কোম্পানির থেকে কিনছেন 100 টাকা করে খাতা, আমাকে বিক্রি করলেন আপনি 200 টাকা। আমি তো আপনার উপরে ভরসা করে কিনলাম যে 200 টাকা প্রাইস, ঠিক আছে, লাভ হয়তো বা সীমিত। আপনি আমাকে বললেন যে ভাই লাভ তো এখানে খুবই সীমিত, বেশি না। কিন্তু তলে তলে দেখা গেল আপনি কিন্তু কি টোটাল 100% লাভ করে বসে আছেন। আমি কি সেটা জানতে পারছি? জানতে পারি নাই। তো এটাই হইতেছে মেক এক্সপেন্স এন্ড আইটেম বিলেবল, মানে কারো কাছ থেকে একটা জিনিস এক হাতে কিনছেন, সেটাকেই একটা মার্জিন, প্রফিট মার্জিন অ্যাড করে সেটা কোনো কাস্টমারের কাছে গিয়ে সেল করছেন। ঠিক আছে, এটাকে বলা হয় মেক এক্সপেন্স আইটেম বিলেবল, এটারও ক্লাস আমরা পরবর্তীতে করব। তারপরে দেখেন ডিফল্ট বিল পেমেন্ট টার্ম, আমরা সেলস রিলেটেড এর ক্ষেত্রে একটা শর্ত অ্যাড করছি না বাই ডিফল্ট, ঠিক এখানেও আপনি বিল পেমেন্ট মানে আপনি কতদিন
পরপর বিল পরিশোধ করেন, তার একটা বাই ডিফল্ট আপনি দিয়ে রাখতে পারেন। ধরে নিলাম 30 দিন সেভ করব। এই যে এই সমস্যাটা আপনাদের হবে, বারবার বলে দিচ্ছি। কারণ কি, যখন আপনিও কাজ করবেন সিস্টেমও আপনার সাথে কাজ করতে থাকবে সফটওয়্যারে, হ্যাঁ। তো অনেক সময় এই প্রবলেমটা দেখা দিবে। এটার জন্য ওরি হওয়ার কিছু নেই, ডান দিয়ে বের হয়ে যাবেন আপাতত পক্ষে। আচ্ছা, তো যখনই এই প্রবলেমটা দেখা দিবে ডান দিয়ে বের হবেন, অথবা রিফ্রেশ করবেন, অথবা লগ আউট করে আসবেন আরেকবার, হ্যাঁ। এটা নিয়ে ওরি হওয়ার কিছু নাই। দেখবেন যে অপশন গুলা তারা ঠিক মতো সেট করছে কিনা। যদি না করে আবার অপশন গুলাকে একটু অন করে দিবেন। হুম। তো আবার আমরা চলে যাবো অ্যাকাউন্টস এন্ড সেটিংস অপশনে। এরপরে হচ্ছে আমরা চলে যাব টাইম। টাইমটাকে নিয়ে আলোচনা করব। এখানে বলতেছে প্রথমে ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক, প্রথম কর্মদিবসের কথা বলতেছে। আমেরিকার প্রথম কর্মদিবস কোনটা ভাইয়া? আমরা তো করতেছে আমেরিকান কোম্পানি দিয়ে প্র্যাকটিস করতেছে, তাই না? মানডে। ওকে, যাক। তারপর টাইমশিট। টাইমশিটটা কি? এটাও আমরা দেখব। টাইমশিটটা হইতেছে যে আপনার প্রতিষ্ঠানে যদি কোনো কর্মচারী কোনো কাজ করে থাকে, তার একটা টাইম কিন্তু কাউন্টিং হয়, ঠিক আছে? সেটাকে টাইমশিট আকারে থাকবে। তো এই দুটো অপশন অন থাকবে। এরপরে আমরা চলে যাব অ্যাডভান্স অপশন। এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এটা ভুল হয়ে গেলে অনেক কিছু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, দেখেন, প্রথমে আমরা চলে যাব অ্যাকাউন্টিং অপশনে। অ্যাকাউন্টিং এ বলছে ফার্স্ট মান্থ অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। আমরা যেহেতু ইউএস এর প্র্যাকটিস করতেছি, তাহলে ইউএস এর ফার্স্ট মান্থ অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার কোনটা কেউ বলতে পারবেন? হুম। ওটা ইউকে ভাইয়া। এই যে আমি এখানে দিয়ে দিছি, চাইলে গুগলও করে নিতে পারেন। ফার্স্ট মান্থ অফ দ্য ট্যাক্স ইয়ার, মানে ওই দিন থেকে ট্যাক্সটাকে ক্যালকুলেশন করব, ঠিক আছে? তারপরে অ্যাকাউন্টিং মেথড। দুইটা মেথডের অ্যাকাউন্টিং হয়, সেটা আমরা সবাই জানি। একটা কি নগদ, আর একটা কি বকেয়া ভিত্তিক, তাই না? অ্যাক্রুয়াল বেস অ্যাকাউন্টিং, আর একটা কি ক্যাশ বেস অ্যাকাউন্টিং। আচ্ছা, অ্যাক্রুয়াল বেস অ্যাকাউন্টিং থাকবে। ক্লোজ দ্য বুকস, এই অপশনটা যদি অন করা হয় তাহলে জিনিসটা কি, এটা আমাদের একটু বুঝতে হবে। ক্লোজ দ্য বুকস অর্থ হচ্ছে, ধরেন আপনার আহ একজন অ্যাকাউন্টেন্টের প্রয়োজন, যে কোনো জায়গায় একজন অ্যাকাউন্টেন্টের প্রয়োজন, তাকে দিয়ে আপনি অ্যাকাউন্টস এর কাজটা করাবেন। আপনি অ্যাকাউন্টটা মেনটেন করতেছেন 3 বছর ধরে, ঠিক আছে? 3 বছর ধরে আপনি অ্যাকাউন্টসটাকে মেনটেন করতে পারতেছেন, এখন কোনো কারণে আপনার অ্যাকাউন্টসটা মেনটেন করা সম্ভব হচ্ছে না। এখন আপনি অন্য আরেকজন অ্যাকাউন্টেন্টকে হায়ার করছেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টেন্ট আপনার অ্যাকাউন্টে নতুন করে কাজ শুরু করবে। সে যাতে পূর্ববর্তী কোনো ডাটাতে হাত না দিতে পারে, মানে পূর্ববর্তী আপনি যে যে কাজগুলো করছেন সেখানে সে কোনো চেঞ্জ করতে পারবে না। সেটাকে বলা হয় ক্লোজ দ্য বুকস এর অপশন, ঠিক আছে? মানে ক্লোজিং ডেট, এখানে যে ডেটটা আমি সেট করে দিব, ধরেন আমি সেট করে দিলাম হচ্ছে অগাস্টের সরি জুলাইয়ের 31 তারিখ। তাহলে কি হবে? জুলাইয়ের 31 তারিখ সেট করে দেওয়ার অর্থ হচ্ছে জুলাই 31 তারিখের আগ পর্যন্ত যা ডাটা আছে সেখানে অন্য কেউ সে কি করতে পারবে না, কোনো ধরনের চেঞ্জেস করতে পারবে না। তো এখানে দুটো অপশন আছে, অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং এ ওয়ার্নিং, আরেকটা হচ্ছে অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং এ ওয়ার্নিং এন্ড এন্টারিং পাসওয়ার্ড। প্রথমটা দিলে শুধু ওয়ার্নিং আসবে, আর পরটা দিলে ওয়ার্নিং প্লাস একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপাতত পক্ষে এটা অপশন অন করার দরকার নাই। আপনাদেরকেও যখন ক্লায়েন্ট আপনাদেরকে অ্যাক্সেস দিবে তখন তারা এই অপশনটাকে অন করে দিবে। আপনি চাইলেও ইচ্ছাকৃতভাবে পূর্ববর্তী কোনো ইনফরমেশনে গিয়ে কোনো কিছু এডিট বা চেঞ্জ করতে পারবেন না। তো আপাতত পক্ষে এটা অফ থাকুক। অক্টোবর সেম এজ ফাইন্যান্সিয়াল ইয়ার অ্যাক্রুয়াল দিয়ে সেভ করে দিব। তারপর আসেন কোম্পানিটাই, যেটা আমরা দিয়ে আসি পার্টনারশিপ আর লিমিটেড লাইবিলিটি কোম্পানি। এরপর আসেন চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্ট সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? এনিওয়ান? অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং সমীকরণ কি একটু বলেন তো কেউ আমাকে। আর কি কি আছে?
সেলস না, অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল প্লাস ইনকাম মাইনাস এক্সপেন্স মাইনাস কি ড্রয়িংস। তো এই যে পুরা হিসাব সমীকরণটাকে যদি আমি ভাগ করি তাহলে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হইতেছে প্রফিট অ্যান্ড লসের কিছু অংশ, আরেকটা কি ব্যালেন্স শিটের অংশ, তাই না? এখন প্রতিষ্ঠানে আমরা প্রতিদিন কিছু লেজার হেড ব্যবহার করি, যেমন ক্যাশের জন্য একটা হেড মেনটেন করি, তারপরে ব্যাংকের জন্য একটা মেনটেন করি, তারপরে মিলস এন্ড এন্টারটেইনমেন্টের জন্য ব্যবহার করি, সেলস এর জন্য ব্যবহার করি। তাহলে এই যে প্রত্যেকটা লেজার হেড গুলো আমরা ব্যবহার করতেছি সেটাকে বলা হয় চার্ট অফ অ্যাকাউন্টস বা লেজার বুক অ্যাকাউন্টস, ঠিক আছে? তো অবশ্যই অ্যাকাউন্টস এর যদি নাম্বার থাকে, ধরেন ক্যাশের নাম্বার 1000, ব্যাংকের হইতেছে 1001, তারপরে হইতেছে অ্যাকাউন্ট রিসিভেবল এর হইতেছে 1002, যদি নাম্বার থাকে তাহলে আপনার কি হয়, খুঁজে বের করতে সুবিধা হয়। তাহলে অবশ্যই আমরা এই অপশনটাকে অন করে দিব। আর এই যে এখানে একটা বক্স আছে শো অ্যাকাউন্টস নাম্বার, এই অ্যাকাউন্টস নাম্বারে আমরা চেক মার্ক করে দিব, ঠিক আছে? তারপরে হচ্ছে ডিসকাউন্ট অ্যাকাউন্ট, সে অটোমেটিক্যালি নিয়ে নিবে, ওটা নিয়ে আমার টেনশনে কিছু নাই। তারপরে ক্যাটাগরি, ক্যাটাগরি আমি ইচ্ছা করে এখন অন করব না। ক্যাটাগরির মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে লোকেশন। আপনারা যারা সুপার শপ থেকে কোনো প্রোডাক্ট কিনে থাকেন, সেখানে সুপার শপে গেলে সেখানে দেখবেন যে বিভিন্ন সেকশন থাকে আলাদা আলাদা। ছেলেদের জন্য এক পাশে থাকে, মেয়েদের জন্য এক পাশে থাকে, ভেজিটেবলস এর জন্য এক পাশে থাকে, তারপর আপনার রাইসের জন্য এক পাশে। এই যে প্রত্যেকটা ক্যাটাগরি, আলাদা আলাদা ক্যাটাগরিতে আপনার জানার প্রয়োজন পড়তে পারে যে আপনার কোন ক্যাটাগরি আপনার বিজনেসের জন্য ভালো, আর কোন ক্যাটাগরি আপনার বিজনেসটাকে লসে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জানার জন্য আপনাকে ক্লাসটাকে অন করতে হবে। আর লোকেশন মানে আপনার সুপার শপটা বিভিন্ন লোকেশনে থাকতে পারে, মিরপুরে আছে, উত্তরাতে আছে, ধানমন্ডিতে, বিভিন্ন জায়গায় আছে। আপনি অবশ্যই জানার প্রয়োজন পড়বে যে আপনার কোন লোকেশন আপনার জন্য বেশি সেলস নিয়ে আসতেছে, কোন লোকেশন আপনার জন্য কি বিজনেসটাকে গ্রো করতেছে। তো এইটা, এই দুটা জানার জন্য আপনাকে এই অপশনগুলো অন করতে হবে, আপাতত পক্ষে অফ থাকো। আর অটোমেশন, এই তিনটা পরে বলবেন যে এই তিনটা কি অন করা উচিত না অফ থাকা উচিত, এই তিনটা অপশন। অফ রাখা উচিত না অন রাখা উচিত? কি বলছে প্রথমে, প্রি ফিল ফর্মস উইথ প্রিভিয়াসলি এন্টার্ড কন্টেন্ট, মানে আপনি নতুন করে কোনো কিছু করতে যাচ্ছেন তখন দেখা যাবে পূর্ববর্তী ডাটাগুলো সেখানে আছে, তাহলে এটা কি অফ করতে হবে, তাই না? আর এটা কি বলছে, অটোমেটিক্যালি ইনভয়েস আনবিল্ড অ্যাক্টিভিটি, এটা অফ থাকবে। অটোমেটিক্যালি অ্যাপ্লাই বিল পেমেন্ট, আপনি কি চাচ্ছেন অটোমেটিক্যালি বিল পেমেন্ট গুলো অ্যাপ্লাই হয়ে যায়? বাস। তাহলে কোনোটাই চাচ্ছেন না, তাহলে কোনোটাই যদি না চান তাহলে অপশন কি সবগুলাই অফ থাকবে, কারণ অটোমেশন সব সময় ভালো না, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? সফটওয়্যারে কাজ করি তাই বলে যে সবকিছু অটোমেটেড হয়ে যাবে, এটা আমাদের আশা করা উচিত না, ঠিক আছে? তারপরে আসেন প্রজেক্ট। প্রজেক্টে কি বলছে, অর্গানাইজ অল জব রিলেটেড অ্যাক্টিভিটি অন ইন ওয়ান প্লেস। যদি আপনার ক্লায়েন্ট কোনো ধরনের নতুন প্রজেক্ট লঞ্চ করে, এটা কি ফার্মাসিউটিক্যাল কোম্পানি না, ফার্মাসিউটিক্যাল কোম্পানি সে যদি কোনো প্রজেক্ট করে থাকে, যেমন সে করতে পারে যে কোনো একটা এলাকায় সে মেডিসিন নিয়ে বা ডাক্তার নিয়ে সে কি করতে পারে, একটা সার্ভিস দিতে পারে, ঠিক আছে? একটা প্রজেক্ট, সে প্রজেক্টের লাভ লস তারকে হিসাব করতে হবে, তখন এই অপশনটা আপনাকে অন করতে হবে। যদি কারো অফ থাকে সেটা অন করে দিবেন। এরপর আসেন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কি ইংলিশ। আর কারেন্সি, কোন কারেন্সি দিব ভাই? ইউএস ডলার, এই যে এখানে ওপেন করে ইউএস ডলার। আর এখানে বলছে মাল্টি কারেন্সি, মাল্টি কারেন্সি একটু ধারণা দিই, এটা অপশন অফ থাকবে আপাতত পক্ষে। মাল্টি কারেন্সি কি, যদি আপনার কোনো ক্লায়েন্ট ডিফারেন্ট কারেন্সিতে কাজ করে, মানে একের অধিক কারেন্সি নিয়ে যদি তার কাজ হয়, যেমন এক্সপোর্ট ইম্পোর্টে যারা বিজনেস করে, এলসি করে, তাদের ক্ষেত্রে কিন্তু কি ডিফারেন্ট কারেন্সি নিয়ে তাদের কাজ, ঠিক আছে? তখন মাল্টি কারেন্সি যদি আপনি একবার এই অ্যাকাউন্টের জন্য অন করে দেন তাহলে আর সেটা কোনোদিনও অফ করতে পারবেন না। এখানে নিচে স্পষ্টভাবে বলা আছে ইউ কান্ট টার্ন ইট অফ,
আর ইউ কান্ট চেঞ্জ ইউর হোম কারেন্সি। যখনই আপনি এটা অন করে দিয়ে ঠিক করে দিবেন তখন আর হোম কারেন্সি কি চেঞ্জ করা যাবে? যাবে না। তো আপাততপক্ষে এটা অফ থাকুক। একটু রিলোড নেবেন। এরপরে আসেন ডেট ফরম্যাট। ডেট ফরম্যাটটাকে যদি আমরা চেঞ্জ করব, আপনাদের ডেট ফরম্যাটটাও এখানে দেওয়া আছে। এই যে মান্থ, ডেট, ইয়ার, আমেরিকান স্টাইল। তারপর কারেন্সি ফরম্যাট। এরপরে বলছে নিচে তিনটা জিনিস, ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট চেক নাম্বার ইজ ইউজড। যদি ডুপ্লিকেট চেক নাম্বার আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে ওয়ার্নিং দিবে। ওয়ার্ন মি ইফ আই এন্টার্ড বিল নাম্বার দ্যাট অলরেডি বিন ইউজড ফর দ্য সাপ্লায়ার। এটাও আপনি অন করে দিবেন। তারপর ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট জার্নাল নাম্বার ইজ ইউজড, মানে ডুপ্লিকেট কোনো কিছু করতে গেলেই আপনাকে সে ওয়ার্নিং দিবে। আর লাস্টে বলছে সাইন মি আউট ইফ ইনঅ্যাক্টিভ ফর, মানে অটোমেটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে 1 ঘন্টা পরে। যদি আপনি কোনো কাজ না করে এইভাবে ফালায় রাখেন অ্যাকাউন্টটাকে, 1 ঘন্টা পরে সে অটোমেটিক্যালি কি অফ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা সেভ করে দিলাম। এরপর ডান দিয়ে বের হয়ে আসেন। দেখেন আপনাদের এখানে লোগো দেখাচ্ছে, এখন কোম্পানি লোগো দেখাচ্ছে। তাহলে আপনাদের আজকে গিয়ার আইকন থেকে আমরা যে জিনিস শিখলাম, কি কি জিনিস আমরা কাজ করলাম, কোম্পানি সেটিংস করলাম, তারপরে সেলস এর জন্য কিছু সেটিংস করে দিলাম, তারপরে এক্সপেন্স এর জন্য সেটিংস করে দিলাম, টাইম এবং অ্যাডভান্সের জন্য কিছু সেটিংস করলাম। তাহলে আমাদের টপিকটা ছিল হচ্ছে ফিনিশ দ্য কোম্পানি সেটিংস, সেলস সেটিংস করলাম, এক্সপেন্স সেটিংস করলাম, টাইম এবং অ্যাডভান্স সেটিংস করে ফেললাম, তাই তো? এরপরে আপনাকে প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড। আমরা এখন কোন প্যাকেজে আছি? প্লাস। আমি যদি কুইক বুকস এর অফিসিয়াল পেজে যাই, আজকে আপু লেট হয়ে গেছে, সামনে যেতে হবে, একেবারে ভিতরে চলে যাবে। ওকে, কুইক বুকসে যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাই, আমরা একটু দেখার চেষ্টা করব। আপনারা যখন প্লাস প্যাকেজটা চুজ করছিলেন তখনও কিন্তু কয়েকটা জিনিস দেখা গেছে। আমরা প্ল্যানস এন্ড প্রাইসিং এ চলে যাব। দেখেন অটোমেটিক্যালি কিন্তু কি সে বাংলাদেশ নিয়ে নিছে, তাই না? দেখি তার প্যাকেজ গুলা কি কি। দেখেন সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, প্লাস এবং অ্যাডভান্স বাংলাদেশি টাকায় তারা দেখাচ্ছে, তাই না? 2311 বিডিটি, সেট 2018। এই যে এইখানে দেখেন নিচে কিছু কি তাদের প্যাকেজের বৈশিষ্ট্য দেওয়া আছে না? হ্যাঁ, তাদের প্রত্যেকটা কি প্যাকেজের বৈশিষ্ট্য দেওয়া আছে। এখন এরকমও অনেক সময় ক্লায়েন্ট পাবেন যারা আপনাদের কাছ থেকে অ্যাডভাইস চাবে যে আমার জন্য কোন প্যাকেজটা প্রয়োজন। যে কোনো একজন ক্লায়েন্ট আসলো, ধরেন আপনার কথা তার কাছে ভালো লাগছে, সে বলছে ওকে আমি এখন কুইক বুকসে শিফট করবো, তাহলে আমার জন্য বলেন আমি কোন প্যাকেজটা নিব। তখন আপনাকে এই বৈশিষ্ট্য তার বিজনেসের ক্যারেক্টারিস্টিক্স দেখে আপনাকে বলতে হবে যে আপনি এই প্যাকেজটা সাবস্ক্রাইব করে নেন, ঠিক আছে? ওকে, এখন আমি যদি ইউএসএ দেখি, এই যে ইউএসএ এরও প্রত্যেকটা কি তাদের প্যাকেজ গুলো সম্পর্কে তারা বিস্তারিত এখানে জানাই দিছে। একটু ইন্টারফেসটা অন্যরকম, যদিও সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, প্লাস এন্ড অ্যাডভান্স। এই যে দেখেন এখানে লেখা দেওয়া আছে কাস্টমার ফেভারিট, মানে কাস্টমার চুজ করে ম্যাক্সিমাম টাইমে কি প্লাস। প্লাসটা তার জন্য একটু রিজনেবল। এখন আমরা অপশনে আসি কোথায়, গিয়ার আইকন থেকে চলে যাব সাবস্ক্রিপশন এন্ড বিলিং অপশনে। গিয়ার আইকন থেকে চলে যাব সাবস্ক্রিপশন এন্ড বিলিং অপশনে। সেখান থেকে গেলে দেখতে পাবো কুইক বুকস প্লাসে আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি। এটা ট্রায়াল কবে শেষ হয়ে যাবে সেটাও আমাকে দেখাচ্ছে, 2025/9/1, ঠিক আছে? সেপ্টেম্বরের 1 তারিখে কি সেটা
শেষ হয়ে যাবে ট্রায়ালের মেয়াদ। এরপরে দেখেন এখানে ৩ টা অপশন দেওয়া আছে, আপ, ডাউনগ্রেড, ক্যান্সেল এবং আপগ্রেড। ৩ টা অপশন দেওয়া আছে। তাহলে আপনি চাইলে এই ট্রায়াল ভার্সনটাকে ক্যান্সেল করে দিতে পারেন, আপগ্রেড করতে পারেন এবং ডাউনগ্রেড। আসেন আমরা যদি একটু আপগ্রেড করি, তাহলে আপগ্রেড প্ল্যান চলে যাব। প্ল্যান দেখেন উপরে কি একটাই অপশন আছে না প্যাকেজের মধ্যে থেকে? উপরে কি আছে? অ্যাডভান্স না? প্লাসের উপরে তার অন্য কেউ নাই, প্লাসের উপর কি আছে? অ্যাডভান্স। এই জন্য তারা অ্যাডভান্স দেখাচ্ছে। এই যে অ্যাডভান্সে গেলে এই যে নিচের সুবিধাগুলো, এই যে গ্রিন সিগন্যাল, মানে এই সুবিধাগুলা বেশি পাবেন। তাহলে আমরা চুজ প্ল্যানে চলে যাই। ওয়েলকাম টু কুইকবুকস অ্যাডভান্স, গেট স্টার্টেড। দেখেন নেভিগেশন প্যানেলে অনেক কিছু এখন অপশন চলে আসছে। বিশেষ করে দেখেন এটা দেখলে বুঝবেন এই যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং, অ্যাডভান্স অ্যাকাউন্টিং অপশনটা আগে ছিল না, নতুন করে চলে আসছে। তারপরে দেখেন গিয়ার আইকন থেকে আরো অনেক ইনফরমেশন, বেশ কিছু ইনফরমেশন এখানে অ্যাড হয়ে গেছে। তো এইতে করে আমরা কি করলাম, অ্যাডভান্সে চলে গেলাম। অ্যাডভান্স আসলে খুব কমই ইউজ করে, ম্যাক্সিমামই প্লাস ইউজ করে। তারপরে আসেন কুইকবুকস অ্যাডভান্স থেকে যদি আপনি ডাউনগ্রেড করতে চান, এই যে ডাউনগ্রেড ইওর প্ল্যানে চলে যাবেন। দেখেন অ্যাডভান্স থেকে আপনি এখন প্লাসে যাইতে পারেন, এসেনশিয়ালে যাইতে পারেন, সিম্পল স্টার্টে যাইতে পারেন, মানে তাদের প্যাকেজ গুলা শো করতেছে। ঠিক আছে, তাহলে আমরা আবার প্লাসে চলে যাব, চুজ প্ল্যানে যাব। এই যে আমরা এখানে তারা ক্রস মার্কিং দিয়ে রাখছে, মানে আমরা যদি অ্যাডভান্স থেকে এখন প্লাসে চলে যাই, তাহলে আমরা এই অপশন গুলো এখন হারাই ফেলবো। ওকে, সমস্যা নাই, কন্টিনিউতে চলে যাব। চুজ প্ল্যানে চলে যাব। ওয়েলকাম টু কুইকবুকস প্লাস। আমরা এখন প্লাসে আবার ফেরত চলে আসছি। তাহলে এইভাবে করে একজন ক্লায়েন্ট তার প্রতিষ্ঠানের নেচার অথবা কাজের বৈশিষ্ট্যের ধরনের উপর ভিত্তি করে সে একবার প্লাসে যাইতে পারে, সে একবার কিসে অ্যাডভান্সেও যেতে পারে, বা সিম্পল, স্টার্ট, এসেনশিয়াল যে কোনোটাতেই সে সুইচ করতে পারে। ঠিক আছে, তো এটা গেল প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড। এরপরে আসেন আমরা দেখব ইনভয়েস কিভাবে চেঞ্জ করতে হয়। ওকে, এটার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব গিয়ার আইকন, গিয়ার আইকন থেকে কাস্টম ফ্রম স্টাইল, গিয়ার আইকন থেকে কাস্টম ফ্রম স্টাইলে চলে যাব। সেখান থেকে নিউ স্টাইলের আন্ডারে চলে যাব। মানে আপনি এই সফটওয়্যারের ভিতরে ৩ ধরনের চেঞ্জেস আনতে পারেন দেখার ক্ষেত্রে: ইনভয়েস, এস্টিমেট এবং সেলস রিসিপ্ট। আমি একটা করে দেখাচ্ছি। দেখেন আমি যদি ইনভয়েসে যাই, ইনভয়েসটা এখন নরমালি এরকম দেখা যাবে। আপনার ডান পাশে দেখেন পুরো সাদামাটা ভাবে একদম সিম্পল ওয়েতে লেখা থাকবে। এটাই আপনার কি হবে, আপনার ইনভয়েস আকারে ইস্যু হবে। এখন আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। তাই আসেন আমরা একটু কাস্টমাইজ করব। তাহলে প্রথমে আমি নাম দিব হচ্ছে মাই ইনভয়েস টেমপ্লেট চেঞ্জ। এরপর টেমপ্লেটটাকে চেঞ্জ করব। আপনার যেটা ভালো লাগবে দেখেন ডান পাশে এখানে কিন্তু তারা শো করতেছে। এখান থেকে এই কয়টা টেমপ্লেট ছাড়া আর কোনটা চেঞ্জ করা যাবে না। তা আমরা আপাতত বোল্ড দিলাম। মেক লোগো এডিট, লোগো এডিটে চলে গেলে আমরা লোগোটা দেখাতে যাচ্ছি, শো লোগোতে ক্লিক করব। দেখেন ডান পাশে লোগোটা শো হয়ে গেছে। এখন এটা সাইজ স্মল, মিডিয়াম, লার্জ সবগুলাই দিতে পারবেন। তারপর এটা প্লেসমেন্ট আপনি ঠিক করে দিতে পারবেন কোন পাশে এটা দেখা যাবে, ডান পাশে থাকুক। এরপর আসেন কালার, কালার এখানে যে কালারটা আছে সেটা আপনি চাচ্ছেন না, আপনি চাচ্ছেন অন্য কালার দেওয়ার জন্য, বাম পাশ থেকে আপনি কালার চুজ করে দিতে পারবেন যে আপনার কোন কালারের প্রয়োজন। এরপর আসেন ডিফারেন্ট ফন্ট। আমরা অনেক ফন্ট ব্যবহার করি, কিন্তু এখানে 4টা ফন্ট ছাড়া আর অন্য কোনো ফন্ট ব্যবহার করা যাবে না। এরিয়াল, ইউনিকোড, কুরিয়ার, হেলভেট্রা, তারপরে আছে টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান দিয়ে দিলাম।
আর এখানে ফ্রন্টের সাইজ 8, 10, 12 দেওয়া যায়। আচ্ছা, এরপরে প্রিন্ট সেটিংস। অনেক সময় আমরা প্রিন্ট করার সময় আমরা যারা আগের প্রিন্টের সেটিংস গুলো বুঝতাম, বামে কত, ডানে কত, উপরে নিচে, মানে যে টপ, লেফট, বটম, রাইট, এই যে সিস্টেমটা আপনি চাইলে নিজের মতো করে সেট আপ করে দিতে পারেন, যে আপনার বাম পাশে কোন পাশে কত থাকবে না থাকবে, এই সেটিংসটা আপনি ঠিক করে দিতে পারেন। তো এটা গেল আমার ডিজাইন অপশন। এরপর আসেন কন্টেন্ট। কন্টেন্টে চলে যাব। দেখেন, কন্টেন্টে যাওয়ার পরে বাম পাশে কিছু দেখাচ্ছে না, দেখাবে না, কারণ আপনার কোন কন্টেন্ট, এখানে তিনটা, একটা হেডার, একটা টেবিল, একটা ফুটার অংশ, তিনটা অংশ। তাহলে আমরা প্রথমে হেডার অংশটাই ক্লিক করব। ক্লিক করলেই দেখেন এখানে আপনার উপরে কি দেখাচ্ছে, বিজনেস নেম। এই যে উপরে কি দেখাচ্ছে, বিজনেস নেম দেখাচ্ছে, এই যে এটা এখানে শো করতেছে। ধরেন আমি এখান থেকে এডিট করে দিই, এই যে এখানে ধরেন 202565, এই দেখেন এখানে লিখলাম, এখানে সেটা প্রিভিউ আকারে চেঞ্জ হয়ে গেছে। আপনি ফোন নাম্বার দেখাইছেন, এখানে যদি না দেখাতে চান জাস্ট আনচেক করে দেন। তারপরে ইমেল, ইমেল অ্যাড্রেস এখানে শো করতেছে, মানে যে যে জিনিস দেখাবেন সেগুলোতে চেক মার্ক দিয়ে দিবেন। আর কি কি দেখাইতে চাচ্ছি, ফ্রম নাম্বার, শিপিং টার্ম থাকবে, ডিউ ডেট থাকবে, পেমেন্ট ডেট, মানে যেখানে কত শর্ত, ডেট থাকবে, ডিউ ডেট থাকবে, ইনভয়েস নাম্বার, এই সবগুলো কি এখানে থাকবে। এরপরে আসেন মাঝে টেবিলের অংশতে আমি ক্লিক করব। টেবিলের এখানে প্রথমে কি ডেট দেওয়া আছে, তারপর একটা কলাম দেওয়া আছে আইটেম নেমের কলাম, এরপর ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট এবং অ্যামাউন্ট। আপনি এখান থেকে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। ডেসক্রিপশন আপনি চাচ্ছেন না, আনচেক করে উঠে দিতে পারেন, ঠিক আছে। বা প্রোডাক্ট এন্ড সার্ভিস ডেসক্রিপশনকে একসাথেও করে নিতে পারেন। তারপরে কোয়ান্টিটি আছে, রেট, অ্যামাউন্ট, এসকেইউ নাম্বার, এগুলা। এরপর আসেন ফুটার অংশে যদি চলে যাই। ফুটার অংশে কি কি জিনিস আমি তো ওইখানে থেকে অ্যাড করে আনছি, ডিসকাউন্ট আর কি ডিপোজিট, মনে আছে, ডিসকাউন্ট এবং ডিপোজিট অ্যাড করে আনছি। এই যে দেখেন আপনার ইনভয়েসের ডান পাশের কর্নারে ডিসকাউন্ট এবং ডিপোজিট, এই দুইটা অপশন আপনার কি দেখা যাচ্ছে, ঠিক আছে। এরপরে আসেন, এখানে বলতেছে মেসেজ টু ইওর কাস্টমার, মানে এই যে বাম পাশের কর্নারে কি লেখা থাকে বলেন তো, একটা ইনভয়েসের চালানের বাম পাশে, নিচের বাম পাশে কর্নারে কি লেখা থাকে? হ্যাঁ, টার্মস কন্ডিশন থাকতে পারে, বা এর মধ্যে থাকতে পারে যে কোনো প্রোডাক্ট যদি ফেরত দেওয়া হয় সেটা কত দিনের মধ্যে ফেরত দিবে। ধরুন আমি লিখলাম, ইফ এনি ডিফেক্টস ফাউন্ড, প্রোডাক্ট মাস্ট বি রিটার্ন উইথিন 1 মান্থ, মানে 1 মাসের মধ্যেই সেটাকে কি করতে হবে, রিটার্ন করে দিতে হবে, ঠিক আছে। এই দেখেন এটা এখানে বাম পাশে শো আসছে, আমি এই লেখাটাকে একটু বড় করে দিব, বড় করে দিলাম, এই যে লেখাটা এখানে শো করছে। আর নিচে কি লেখা থাকে, এই যে নিচে একদম, হ্যাঁ, কেউ বলেন আমাকে, ইনভয়েস দেখেন নাই নিচের এখানে? হ্যাঁ, এইগুলো কোনো কিছু থাকে না, ইমেল অ্যাড্রেস এগুলো বাম পাশে কর্নারে অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে। অনেক সময় লেখা থাকে অ্যাড্রেস করে, মানে কাউকে সম্বোধন করে কিছু বলা থাকে, ধন্যবাদ আবার আসবেন, বা আমাদেরকে চয়েস করার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি, এরকম, ঠিক আছে। থ্যাঙ্কস ফর কামিং দিয়ে দিলাম, হ্যাঁ, অ্যাড্রেস সূচক। আমি এটাকে একটু পয়েন্টটা বাড়াই দিই, 12-তে দিলাম, আর এটা মাঝখানে থাকবে, সেন্টারে থাকবে, ঠিক আছে। তাহলে এটা গেল আমার 3টা পার্টের কাজ। এরপর আসেন ইমেইল। ইমেইল কি, এই যে দেখেন ডান পাশে যে ইমেল আছে না, এইভাবে আপনার কাস্টমারের কাছে ইমেলটা চলে যাবে, মানে পুরো ডিটেলস, উপরে ডিউ ডেট থাকবে, তার অ্যামাউন্ট থাকবে, এখান থেকে প্রিন্টের অপশন থাকবে, সে চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারে। তারপরে ডিয়ার কাস্টমারের নেম থাকবে, উই অ্যাপ্রিসিয়েট ইওর বিজনেস কিছু লেখা থাকবে, ঠিক আছে। আপনি চাইলে এই লেখাটাকে চেঞ্জ করতে পারেন, এই যে বাম পাশে মেসেজ টু ইওর কাস্টমার, এখান থেকে লেখাটা আপনি কি করতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন, যে আপনার মেসেজে এই লেখাটা আসবে। তো আর কোনো কিছু চেঞ্জের প্রয়োজন নাই, ফুল ডিটেলসই যাবে আপনার কাস্টমারের কাছে। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এটাকে ডান দিয়ে দিবেন। আমরা এটা কেন করলাম, যাতে আমার ইনভয়েসটা দেখতে একটু সৌন্দর্য দেখা দেয়, আর কিছুই না।
একটু রিলোড দিয়ে নিবেন। আচ্ছা, এখন আমরা যে ডিজাইন করলাম সেটাকে একটু দেখবো কিভাবে। এই যে এটা ডান পাশে কর্নারে দেখেন প্রিভিউ পিডিএফ। এই যে আমার ইনভয়েসটা এখন দেখতে একটু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, তাই না? একটু লোগো আছে, বাম পাশে একটু লেখা আছে, ইনভয়েসের নাম্বার, ডেট, টার্ম, ডিউ ডেট আছে, ডেসক্রিপশন, এই যে জিনিসগুলো কি সুন্দরভাবে কি দেওয়া আছে। এখন এটাকে আপনি ডিফল্ট করে দিবেন, মেক ডিফল্ট। কেন মেক ডিফল্ট করে দিলেন? কারণ এর পরবর্তী যত ইনভয়েস করবেন সব অটোমেটিক্যালি এটা আকারে আপনি প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, এই জন্য ডিফল্ট করে দেওয়া। এখন আমি ইনভয়েস দেখালাম, আপনারা এস্টিমেট এবং সেলস রিসিপ্ট করবেন সেম ভাবে। ঠিক আছে, প্রত্যেকটা প্যাটার্নের কাজ সেম। তো আমরা যে টপিকগুলো দেখলাম, ফিনিশ কোম্পানি সেটিংস, প্যাকেজ আপগ্রেড ডাউনগ্রেড, সেলস এক্সপেন্স, টাইম সেটিংস এন্ড অ্যাডভান্স সেটিংস, আর একটা হচ্ছে কাস্টমাইজ ইনভয়েস সেটিংস। আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের যে সর্বশেষ টপিক আছে সেটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ট্যাক্স সেটিংস নিয়ে। আপনাদের যে ফাইলটা দিছিলাম তার মধ্যেই একটা জায়গায় লেখা আছে ট্যাক্স নিয়ে, কি কি ট্যাক্স। এখানে বলা আছে সেলস ট্যাক্স 10%, পারচেজ ট্যাক্স 8% এবং জিরো রেটেড ট্যাক্স 0%। এখন আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন তারা অবশ্যই কি ট্যাক্সটাকে সেট আপ করে রাখবে। ঠিক আছে, আর যদি সেট আপ করে না রাখে তাহলে আপনাকে বলে দিবে যে কোনটা রেট কত পার্সেন্ট করে। ঠিক আছে, তো আমরা এখানে বেসিক্যালি ট্যাক্সটা কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমরা চলে যাব নেভিগেশন প্যানেল থেকে ট্যাক্স অপশনে। ওকে, এখানে আপনার ভিডিও দেওয়াটা দিয়ে রাখছে। আমরা আপাতত পক্ষে আমাদের যে প্যানেল যেখানে আমরা কাজ করব সেটাতে যাইতে পারতেছি না। এখানে আমরা কি করব, একটা ডামি একটা ট্যাগ সেট আপ করবো। মানে এই অপশনটা আমাকে সরাইতে হবে। যদি না সরাইতে পারি তাহলে আমরা আমাদের মূল কাজে যেতে পারবো না। তাহলে আমরা আপাতত পক্ষে সেট আপ ট্যাক্স দিয়ে যে কোনো একটা ট্যাক্সটাকে সেট করে নিই ড্রাফট আকারে। হ্যাঁ, কারেন্ট ট্যাক্স পিরিয়ড অক্টোবর, ফাইলিং ফ্রিকোয়েন্সি কোয়ার্টারলি, রিপোর্টিং মেথড। ভাই ট্যাক্সের রিপোর্টিং মেথড কি হয়, অ্যাক্রুয়াল না ক্যাশ? ট্যাক্সের রিপোর্টিং মেথড কি হয়? ট্যাক্স রিপোর্টিং মেথড ভাই, তা আপনার অ্যাকাউন্টিং রিপোর্টিং মেথড না। ক্যাশ তো আমি দিছি, ক্যাশ কি রাইট হয়েছে না রং হয়েছে? ওকে, এই যে দেখেন এখন আমি এটাকে ওকে দিয়ে আমি এই প্যানেলটাকে সরাইতে পারবো। এই যে আমার মূল প্যানেলটা চলে আসে। এটা হচ্ছে আমার ট্যাক্সের মূল প্যানেল। এখান থেকে আমরা জানতে পারবো, এটা হচ্ছে আমার সামারি প্যানেল। এখান থেকে জানতে পারবো আমার ট্যাক্স লায়াবিলিটি কত, কত সেলস রিলেটেড, কত পারচেজে পেইড করা হয়েছে এবং কত অ্যাডজাস্টমেন্ট হয়েছে, সে সম্পূর্ণ জিনিস। এবং রিটার্নে গেলে আমরা এখান থেকে বাকি বিস্তারিত জিনিসগুলো জানতে পারবো। স্টার্ট ডেট, এন্ড ডেট, তারপরে ফাইলিং ডেট, কত অ্যামাউন্ট ডিউ আছে, কত পেমেন্ট করা হয়েছে, তার ব্যালেন্স কত আছে, তার স্ট্যাটাসটা কি অবস্থায় আছে। আর এখান থেকে আপনি রিটার্ন তৈরি করতে পারবেন, ট্যাক্সের জন্য রিটার্ন তৈরি করতে পারবেন। তো আসেন আমরা চলে যাব এখান থেকে অ্যাড ট্যাক্সে। অ্যাড ট্যাক্সে যাওয়ার পরে এখানে দেখেন তিনটা ট্যাক্সের ইয়ে দেওয়া আছে। একটা হচ্ছে কাস্টম ট্যাক্স, একটা গ্রুপ ট্যাক্স, একটা হচ্ছে ট্যাক্স রেট। একদম সিম্পল ভাবে বলে দিই, কাস্টম ট্যাক্স হচ্ছে আপনি যদি নতুন করে কোনো ট্যাক্স অ্যাড করতে চান, ঠিক আছে, সেটা সেই ক্ষেত্রে ব্যবহার করবেন কাস্টম ট্যাক্স। আর ট্যাক্স রেট কখন ব্যবহার করবেন, যখন ট্যাক্সটা অলরেডি ইনক্লুডেড আছে কুইক বুকসে, এখন এটা রেটটা চেঞ্জ করতে চাচ্ছেন ওই সেম নামেই, তাহলে সেটাকে আপনার করতে হবে ট্যাক্স রেট দিয়ে। আর গ্রুপ রেটটা হচ্ছে মাল্টিপল ট্যাক্স রেট। গ্রুপ রেটটা হচ্ছে মাল্টিপল ট্যাক্স রেট, যেখানে আপনি কয়েক ধরনের ট্যাক্স রেটটাকে কম্বাইন করে আপনি একটা প্রোডাক্টের উপরে কি ইম্প্যাক্ট ফেলতে পারেন, সেটাকে বলা হয় কি গ্রুপ রেট। তো আমাদের নতুন করে ট্যাক্স অ্যাড করতে হবে, আমরা চলে যাব হচ্ছে কাস্টম ট্যাক্সে। প্রথমে নাম দিব হচ্ছে সেলস ট্যাক্স। যখনই সেলস ট্যাক্স দিব তার নামে একটা এজেন্সি ক্রিয়েট হবে।
তারপরে হচ্ছে কারেন্ট পিরিয়ড, ট্যাক্সের কারেন্ট পিরিয়ড অক্টোবর থেকে স্টার্ট হবে। ফাইলিং ফ্রিকোয়েন্সি, কতদিন পর পর সেটা ফাইলিং করা হয়, কোয়ার্টারলি। তারপর রিপোর্টিং মেথড হচ্ছে ক্যাশ। সেলস রেট কত দেওয়া আছে এখানে, হচ্ছে 10% দেওয়া আছে। ওকে, এখন এইখানে দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন পারচেজ, মানে এই ট্যাক্সটা আপনি কি করতে পারেন, পারচেজ থেকেও কালেক্ট করতে পারেন। এই ট্যাক্সের নামটা কি দিয়েছি আমরা, সেলস ট্যাক্স দিয়েছি। যদিও এই ট্যাক্সটা আমরা দুই জায়গা থেকে কালেক্ট করতে পারি। এই যে এখানে সামারি অনুযায়ী একবার কি সেলসের থেকেও করতে পারি, একবার পারচেজ থেকেও করতে পারি। তাহলে পারচেজেও আমরা 10% ধরে নিই। কেন ধরবো, ধরেন কোনো কারণে পারচেজ রিলেটেড কোনো ফর্মে আমার 10% ব্যবহার করার প্রয়োজন, তখন আবার আমাকে নতুন করে ট্যাক্স অ্যাড করতে হবে। তো কি দরকার, এর থেকে ভালো আমি সেম নাম থাক, সমস্যা নাই, আমি সেলসেও রেটটা রাখলাম, পারচেজেও রাখলাম। যদি কোনো কারণে আমার 10% ব্যবহার করার প্রয়োজন পড়ে, আমি ওইখানে গিয়ে সেটা ব্যবহার করতে পারবো। নামে কোনো ম্যাটার করতেছে না, ঠিক আছে। আচ্ছা, আমাদের রেটটা ম্যাটার করবে। তারপর এখানে বলছে পারচেজ ট্যাক্স ইজ রিক্লেমেবল। যদি কোনো কারণে কোনো প্রোডাক্ট পারচেজ করার ক্ষেত্রে আমি বেশি ট্যাক্স দিয়ে ফেলি, সেক্ষেত্রে ট্যাক্সটা কি আমি রিবেট পাবো, ঠিক আছে। সেই রিবেটটা অটোমেটিক্যালি সে ক্যালকুলেশন করবে। এই জন্য এই অপশনটা আমাকে অন করে দিতে হবে, পারচেজ ট্যাক্স ইজ রিক্লেমেবল দিয়ে সেভ করে দিব। এই দেখেন আপনার এই যে সেলস ট্যাক্স নামে কি একটা প্যানেল ওপেন হয়ে গেছে। এখন কিভাবে বুঝবে ট্যাক্স অ্যাড হয়েছে, ধরেন প্লাস নিউর আন্ডারে আমরা ইনভয়েস একটা ওপেন করি। এখান থেকে ট্যাক্সের কলমে যদি চলে যাই, দেখেন এখানে কি সেলস ট্যাক্স আসছে না 10%, সেলস ট্যাক্স আসছে 10% আসছে। এরপর আসেন আমরা যদি কোনো পারচেজ রিলেটেড ফর্মে চলে যাই, ধরেন আমরা এক্সপেন্সে যাই, আইটেম ডিটেলসে চলে যাব, ট্যাক্স, এখানে দেখেন এখানে ট্যাক্স কত পার্সেন্ট আসছে, 10%, 10% আসছে। তাহলে যদি কোনো কারণে পারচেজ রিলেটেড ফর্মে আমার 10% ব্যবহার করার প্রয়োজন পড়ে, তখন আমরা কি সেখানেও ব্যবহার করতে পারলাম, নতুন করে ট্যাক্সের ক্রিয়েট করার প্রয়োজন নাই। সেম রেট থাকুক, আমার নাম দিয়ে তো এখানে কোনো ম্যাটার করতেছে না, আমার রেটটা ম্যাটার করবে যে আমি ওইখানে গিয়েও সেম রেটটা রাখলাম। এরপর আসেন অ্যাড ট্যাক্সে চলে যাই, আবার নতুন করে একটা ট্যাক্স অ্যাড করি, ধরেন পারচেজ ট্যাক্স, পারচেজ ট্যাক্স, তার নামে এজেন্সি ক্রিয়েট হয়ে যাবে। কারেন্ট ট্যাক্স পিরিয়ড অক্টোবর, ফাইলিং ফ্রিকোয়েন্সি কোয়ার্টারলি, রিপোর্টিং মেথড ক্যাশ, এটা হবে 8%, আপনাদের ফাইলে দেওয়া আছে 8% করে হবে। পারচেজ ট্যাক্স ইজ রিক্লেমেবল। যদি না আসে একবার রিফ্রেশ করে নেবেন। তাহলে 8% করে দুই জায়গায় হয়েছে কিনা আমরা একটু চেক করি। ইনভয়েসে গিয়ে দেখেন, ইনভয়েসে গিয়ে যদি আমি চেক করি, এই যে আসে নাই, তাহলে একবার কি করব, রিলোড দিয়ে নিব। দেখেন তো আসছে কিনা, পারচেজ ট্যাক্স 8%, পারচেজ ট্যাক্স 8% আমার কি এখানে শো করতেছে। এরপর আসেন আমরা এক্সপেন্সে যদি যাই, গিয়ে দেখি এক্সপেন্সে পাই কিনা। এক্সপেন্স সেন্টারে যাই, এই যে ট্যাক্স, দেখেন এখানেও পারচেজের কি 8% চলে আসে। এরপর আসেন আমরা আরেকটা ট্যাক্স অ্যাড করব, সেটা কি জিরো রেটেড ট্যাক্স। আবার ট্যাক্সে চলে যাব, অ্যাড ট্যাক্সে চলে গেলাম, কাস্টম ট্যাক্স, জিরো রেটেড ট্যাক্স, ফাইলিং ফ্রিকোয়েন্সি কোয়ার্টারলি, রিপোর্টিং মেথড। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, ঠিক আছে, এই সামান্য নলেজ আপনাদের থাকতে হবে, কোন ট্যাক্স কোন দেশে, আপনার ক্লায়েন্ট যে দেশে সেই দেশের ট্যাক্স রেট গুলো সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে।
এখন এটার জন্য ভাই এখন সব থেকে সুন্দর মাধ্যম চলে আসছে, গুগল থেকে সার্চ করে আপনি নিতে পারেন, বা যে কোনো সার্চ ইঞ্জিন থেকে আপনি নিতে পারেন, অথবা চ্যাট জিপিটি বা যে কোনো এআই হেল্প নিয়েও নিতে পারেন। আর তারপরে যদি কোনো সমস্যা হয় ক্লায়েন্টের কাছ থেকে কথাবার্তা বলবেন, কারণ কমিউনিকেশনটা অনেক বেশি জরুরি। ক্লায়েন্টের সাথে যদি কমিউনিকেশন ঠিক মতো করেন, ক্লায়েন্টও আপনার সাথে কি সুন্দরভাবে কোঅপারেট করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে জিরো রেটেড ট্যাক্সটাকে সেভ করে দিব। এই যে পারচেজ ট্যাক্স, জিরো রেটেড ট্যাক্স, সেলস ট্যাক্স, সব ট্যাক্স কি আমার অ্যাড হয়ে গেছে। এবার আসেন আমি একটা গ্রুপ রেট অ্যাড করে দেখাই, গ্রুপটা আর কি একটু ইম্পর্টেন্ট। এখানে আমার ট্যাক্সের জন্য কলাম কয়টা? তিনটা কেন? এখানে আমি কোন একটা প্রোডাক্টের উপরে যদি আমি ট্যাক্স ধরতে চাই, তাহলে এখানে কি একটাই কলাম না? আমি কি আলাদা আলাদা করে ধরতে পারবো? ধরেন এখানে আমি কোন একটা প্রোডাক্ট নিলাম, তার জন্য কি ট্যাক্স কি আমি একবারই তো অ্যাড করতে পারবো, তাই না? এখন কোন একটা প্রোডাক্টের উপরে যদি মাল্টি ট্যাক্স হয়, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমার কি করতে হয়, গ্রুপ ট্যাক্স অ্যাড করতে হয়। ধরেন আমি কোন একটা প্রোডাক্টের উপরে আমি 18% ধরতে চাই, এই যে সেলস ট্যাক্স 10% আর পারচেজ 8%, তাহলে দুইটা মিলে কত? 18%। কোন একটা প্রোডাক্ট আমি সেল করব, তার উপরে আমার এই দুইটা মিলে প্রোডাক্টের ইম্পোজের ট্যাক্স হবে 18%, তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, গ্রুপ ট্যাক্স অ্যাড করতে হবে। তাহলে ট্যাক্সে চলে যাব, অ্যাড ট্যাক্সে যাব, সেখান থেকে গ্রুপ ট্যাক্সে যাব, গ্রুপ ট্যাক্স। আর প্রতিটা দেশের ট্যাক্সের জন্য আলাদা আলাদা নাম এখানে দেওয়া থাকে। এরপর আসেন ট্যাক্স রেট, ট্যাক্স রেট সিলেক্ট করে দিতে হবে, সেলস ট্যাক্স, সেলস অ্যাপ্লিকেবল কি নেট অ্যামাউন্টের উপরে হবে। তারপরে পারচেজ ট্যাক্স কি সেলস, তাই না? আমি শুধু সেল অংশটাই নিয়ে কাজ করতেছি, নেট অ্যামাউন্ট, এটাকে সেভ করব। তাহলে এবার আমরা চলে যাই প্লাস নিউর আন্ডারে ইনভয়েসে। সেখান থেকে আমরা যদি ট্যাক্স প্যানেলে যাই, দেখেন এই যে 18% গ্রুপ ট্যাক্স চলে আসছে না? তাহলে কিভাবে আসে, সেলস ট্যাক্স 10%, পারচেজ ট্যাক্স 8%, তাহলে দুইটা মিলে আমি একবারে কোন একটা প্রোডাক্টের উপরে ইম্পোজ করতে পারি 18%। এখন আমি সেলস এর ক্ষেত্রেও দেখালাম, পারচেজের ক্ষেত্রেও সিমিলার ভাবে করা যাবে। বুঝাতে পারছি? এটা হইতেছে গ্রুপ ট্যাক্স, মানে আপনার কোন একটা প্রোডাক্টের উপরে একাধিক ট্যাক্স যখন একসাথে আরোপ করতে হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব গ্রুপ ট্যাক্স। এখন আপনার কোনো ট্যাক্সের কোনো সেটিংস এ চেঞ্জ করা, ধরেন এই সেলস ট্যাক্সের কোনো সেটিংস চেঞ্জ করার প্রয়োজন, এই যে দেখেন এডিট সেলস ট্যাক্সের পাশে ড্রপ ডাউন মেনু, সেখান থেকে আপনি চাইলে সেটিংস এ ক্লিক করলে যে ট্যাক্স পিরিয়ড, ফাইলিং ফ্রিকোয়েন্সি, রিপোর্টিং মেথড, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? আর যদি রেট চেঞ্জ করতে হয়, ড্রপ ডাউন থেকে গিয়ে রেট চেঞ্জে চলে যাবেন। সেখান থেকে এই যে সেলস ট্যাক্সে এডিট অপশনে চলে যান, এই যে আপনি এখান থেকে রেট গুলা কি করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। এই যে এখানে ইফেক্টিভ ডেট, বা এখানে ডেটটা বাই ডিফল্ট একটা ডেট দেওয়া আছে, আপনারা ডেটটা চেঞ্জ করে নেবেন। অক্টোবরের 1, ঠিক আছে, চেঞ্জ করে নিবেন। তো এইভাবে করে আমরা প্রত্যেকটা ট্যাক্স অ্যাড করতে পারি কাস্টম ট্যাক্সের মাধ্যমে। সবথেকে বেশি ইউজ হয় কাস্টম ট্যাক্স এবং গ্রুপ ট্যাক্স, হ্যাঁ, যেটা নতুন করে ট্যাক্স অ্যাড করতে গেলে আমাকে কাস্টম ট্যাক্স ব্যবহার করতে হবে, আর অলরেডি যে ট্যাক্স আছে সেটার যদি কোনো রেট আমি নতুন করে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে ট্যাক্স রেট অ্যাড করা হয়। আর গ্রুপ ট্যাক্স, গ্রুপ রেটটা কখন হয়, যখন মাল্টিপল ট্যাক্স, যখন কোন একটা কম্বিনেশন করে একটা প্রোডাক্টের উপরে আমি ইম্পোজ করতে যাব, সেক্ষেত্রে আমার কি গ্রুপ রেটটা করতে হয়। ওকে, এবার আসেন আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দিবেন কি কি বিষয়ে। আপনাদের অ্যাসাইনমেন্ট, তো এই টপিকগুলো তো আমি দিয়ে দিছি অলরেডি। সেই টপিকগুলোর প্রত্যেকটা যে সেটিংস, আমরা প্রথমে আজকে কি দেখলাম একটু যদি সামারি করি। প্রথমে আমরা দেখলাম গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংসটা দেখলাম। এই অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর প্রত্যেকটা হেডের আপনারা স্ক্রিনশট দিবেন, কেমন? এই যে এখানে একটা স্ক্রিনশট দিবেন, এই যে এখান থেকে স্ক্রিনশট দিয়ে মার্কিং করে দিবেন আপনি কি দেখাচ্ছেন। আমি কিন্তু আর পরে বলবো না যে কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, প্রথম দুই একটা ক্লাসে বলে দেব। এরপরে আপনারা
নিজেদের অ্যাসাইনমেন্ট করবেন, জমা দিবেন। এই যে যে কটা অ্যাসাইনমেন্ট প্রত্যেকটার কি, যে যে অপশনে কাজ করবেন প্রত্যেকটা অপশনের স্ক্রিনশট গুলাকে সুন্দরভাবে সাজায় তারপরে দিবেন। হ্যাঁ, এই যে এক্সপেন্সের ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে, এখন কোনোটা এক পেজে আসবে না ভাই, এক পেজে আনার দরকারও নাই। 2 পেজ হলে 2 পেজ হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কষ্ট করে ছোট করে করে একদম চিপায় ফেলার কোনো প্রয়োজন নাই। যেটা স্বাভাবিকভাবে থাকবে সেই অনুযায়ী আপনারা অ্যাসাইনমেন্ট গুলো ক্লিয়ার করবেন। তারপরে এটা তো গেল সেটিংস এর অপশন। তারপর ট্যাক্সের ক্ষেত্রে এই যে ট্যাক্সের প্যানেল গুলা, এই যে সেলস ট্যাক্সের প্যানেলটাকে আপনি স্ক্রিনশট করে দেখাবেন। ঠিক আছে, মার্কিং করে দেখাবেন প্রত্যেকটা জায়গায়। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় মার্কিং করে দেখাবেন। সেলস ট্যাক্স, পারচেস ট্যাক্স, জিরো রেটেড ট্যাক্স, এই ট্যাক্স গুলাকে আপনি মার্কিং করে দেখাবেন। কেমন? আর হচ্ছে যেটা আমরা একটা অপশন দেখছিলাম, কাস্টম ফ্রম স্টাইল, তাই না? কাস্টম ফ্রম স্টাইলটা এই যে এটা ইনভয়েস টেমপ্লেট, এটাকে পিডিএফ আকারে প্রিন্ট করে দেখাবেন। এই যে এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে গিয়ে এই যে প্রিভিউ পিডিএফ এ গেলেই আপনি কি করতে পারেন, সেভ করতে পারেন, তাই না? আপনারা আপনাদের কম্পিউটারে সেভ করে নিতে পারেন, এই ডকুমেন্ট আকারে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। এই যে পিডিএফ আকারে এই যে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা অ্যাসাইনমেন্ট গুলাকে সাবমিট করে দিবেন। পিডিএফ তে কি দাও এই ক্লিক করব? হুম, পিডিএফ তে কি আপনাকে অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া দেখুন স্ক্রিনশট যেটা যে পিডিএফ যেটা যেটা পিডিএফ সেটা পিডিএফ দিবেন, যেটা স্ক্রিনশট সেটা স্ক্রিনশট দিবেন। ফার্স্ট ক্লাসে যেভাবে দেখাই দিয়েছিলাম সেই অনুযায়ী